হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএসএ পলিটি সেকশন থেকে ইম্পর্টেন্ট বেশ কিছু এমসিকিউ, যেটি ডাব্লিউবিসিএস এক্সামের জন্য থ্রু আউট ইম্পর্টেন্ট, সেটা প্রিলিমিনারি হোক কিংবা মেন্স। আমরা জানি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে 200 মার্কসের কোশ্চেন এসে থাকে ডাব্লিউবিসিএস মেন্সে, এবং যেখানে এই আর্টিকেল একটা উল্লেখযোগ্য রোল প্লে করে। তো ইম্পর্টেন্ট আর্টিকেলগুলোকে তোমাদের সাথে এই সেশনে আমরা কভার করব। আর্টিকেল 13 কাকে বলে? লজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস আর ভয়েড, এবং দিস ইজ গার্জিয়ান অফ পার্ট 3, মানে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ যে সমস্ত আইন থাকবে তাকে বাতিল বলে গণ্য করা হবে, এবং এটি সংবিধানের পার্ট 3 এর রক্ষক হিসেবে রাখা হয়েছে। আর্টিকেল 368, এখানে অ্যামেন্ডিং পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন, মানে আমাদের যে সংবিধান তার সংশোধনের যে ক্ষমতা, সেই ভিত্তিতে এই অনুচ্ছেদটি আর্টিকেল 368 রয়েছে। তবে এটি কিন্তু বেসিক স্ট্রাকচারের দ্বারা সীমাবদ্ধ। আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা হচ্ছে টুইন পিলার্স অফ দ্য কনস্টিটিউশনাল ইকুয়ালিটি। তো আর্টিকেল 14 এখানে আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের থেকে সবাই সমান সুরক্ষা পাবে, এবং এটি সংবিধানের দুটি স্তম্ভ। আরেকটি কথা বলে রাখি প্রথমেই, অনেকেই বলে যে বাংলায় আমরা পড়ি না কেন, আমাদের কন্টেন্টটা প্রিলিমিনারি তো বাংলাতে কোশ্চেন আসে, বাট তোমাকে তো মেন্স পাস করতে হবে। প্রিলিমিনারি ডাব্লিউবিসিএস পাস করলে তো আর ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যাবে না, তোমাকে মেন্স পাস করতে হবে। মেন্স পাস করতে গেলে মেন্সের কোশ্চেন বাংলায় হয় না, জানো। তাহলে তোমাকে মেন্সের কন্টেন্ট ওয়াইজ নিজেকে রেডি করতে হবে। এরকম অনেক ক্যান্ডিডেট থাকে, তারা বাংলায় পড়ে, পরবর্তীকালে মেন্সের কোশ্চেন বুঝতে পারে না, ইংলিশে অনেক আনসার ভুল করে ফেলে। তো প্রথম থেকে নিজেকে ইংলিশেই প্রিপেয়ার করাটা আমার মনে হয় খুব সঠিক পথ হবে। আচ্ছা, আর্টিকেল 15 prohibits discrimination on grounds of religion, race, caste, sex or place of birth. আর্টিকেল 15 ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে এখানে বৈষম্য করা যাবে না, তার ব্যাপারে বলা রয়েছে। আর্টিকেল 16 ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট বেসিস ফর রিজার্ভেশন ইন গভর্নমেন্ট জব, মানে সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার এবং সংরক্ষণ নীতির ভিত্তি এই আর্টিকেলে রয়েছে। Article 17, abolition of untouchability made a punishable offence, not merely discouraged. It means এখানে অস্পৃশ্যতা বিলোপ এটা হবে, এবং একে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 19-এ 6 ফান্ডামেন্টাল ফ্রিডমস নিয়ে কথা বলা হয়েছে, স্পিচ, অ্যাসেম্বলি, মুভমেন্ট, প্রফেশন এক্সেট্রা, বাট অল সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। মানে এখানে 6টি মৌলিক স্বাধীনতা নিয়ে কথা বলা হয়েছে, তবে এর সাথে যুক্তিসঙ্গত বিধিনিষেধ এখানে রয়েছে। এমন নয় যে স্বাধীনতা দিয়ে দিলাম আর হয়ে গেল। আর্টিকেল 21, protection of life and personal liberty, the most expansively interpreted article in Indian constitutional history. তো এখানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা সম্পর্কে এই অনুচ্ছেদে বলা রয়েছে, এবং ভারতীয় সংবিধানের ইতিহাসে সবচেয়ে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে যেই অনুচ্ছেদ, সেটা হচ্ছে এই আর্টিকেল 21। আর্টিকেল 21-এর এ, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন এজ 6 to 14 অ্যাডেড বাই 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, মানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার এই আর্টিকেলে বলা রয়েছে, এবং এটি 86তম সংশোধনীর মাধ্যমে 2002-এ যুক্ত করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে। আর্টিকেল 22, প্রোটেকশন এগেনস্ট আরবিট্রারি অ্যারেস্ট, রাইট টু বি ইনফর্মড অফ গ্রাউন্ডস, রাইট টু লিগাল কাউন্সিল অ্যান্ড 24 আওয়ার্স ম্যাজিস্ট্রেট রুল, মানে এখানে ইচ্ছেমতো গ্রেপ্তার কাউকে করা যাবে না, তার বিরুদ্ধে সুরক্ষা এখানে রাখা হয়েছে। গ্রেপ্তারের কারণ, কাউকে গ্রেপ্তার করলে তাকে জানাতে হবে, এবং আইনজীবীর যে সহায়তা, সেই সহায়তা এখানে সে পেতে পারে, এবং 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করতে হবে। এই সমস্তটাই মেনশন করা রয়েছে আর্টিকেল 22-তে। আর্টিকেল 23, প্রহিবিটস ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবার এনফোর্সেবল এগেনস্ট প্রাইভেট ইন্ডিভিজুয়ালস টু। আর্টিকেল 23 মানে হচ্ছে এখানে মানব পাচার করা যাবে না, এবং কাউকে জোর করে বেগার খাটুনি বা জোরপূর্বক শ্রম কারোর থেকে নেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। এবং ব্যক্তিগত ভাবে, মানে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য। আর্টিকেল 24, প্রহিবিটস এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো 14 ইন ফ্যাক্টরি, মাইন এবং হ্যাজার্ডিয়াস ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে গিয়ে এখানে 14 বছরের নিচের শিশুদের কারখানা, খনি বা বিপজ্জনক যে শিল্প সেখানে কাজ করা নিষিদ্ধ। আর্টিকেল 25, ফ্রিডম অফ কনসাইন্স, ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড
প্রোপাগেশন অফ রিলিজিয়ান। আর্টিকেল 25 এখানে বলছে যে কোনো একজন ব্যক্তি তার ধর্মপ্রচার, পালন এবং প্রসার করতে পারে, তার কাছে সেই অধিকার রয়েছে। তোমরা যারা আমাদের ওয়েবসাইট এখনও পর্যন্ত ভিজিট করোনি, তারা সহজপাঠ.co.in ওয়েবসাইটটি তোমরা ভিজিট করতে পারো এবং এই ওয়েবসাইটের তোমাদের WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রিলিমিনারি কোশ্চেন কিংবা মেন্স কোশ্চেন, সমস্ত কোশ্চেন আলাদা করে ভাগ করে সাবজেক্ট ওয়াইজ এখানে রয়েছে এবং যার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে অনেক সুন্দরভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবে। Next, Article 32, right to constitutional remedies. Dr. Ambedkar called it heart and soul of the Constitution. 32, সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার। ডক্টর BR আম্বেদকর একে সংবিধানকে, এই আর্টিকেলটিকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। আর্টিকেল 39A, ইকুয়াল জাস্টিস ফ্রি লিগাল এইড, এটা লিগাল সার্ভিস অথরিটিস অ্যাক্টের রেসপেক্টে বেসিস এখানে মেনশন করা রয়েছে। সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে, এইটি বলা হয়েছে। আর্টিকেল 40, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, কনস্টিটিউশনাল সিড ফর দি 73rd অ্যামেন্ডমেন্ট। আর্টিকেল 40তে গ্রাম পঞ্চায়েতের সংগঠন নিয়ে কথা বলা রয়েছে এবং এটি কিন্তু 73তম সংশোধনের ভিত্তি হিসেবে কাজ করে। আর্টিকেল 44, ইউনিফর্ম সিভিল কোড, ওয়ান অফ দ্য মোস্ট ডিবেটেড ইয়েস আনইমপ্লিমেন্টেড ডাইরেক্টিভ। তো এটি হচ্ছে গিয়ে ইউনিফর্ম সিভিল কোড মানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান আইন, অভিন্ন আইন থাকবে। এটি বহু চর্চিত বিতর্কিত একটি এখানে আলোচনার বিষয়, তবে এটি এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আর্টিকেল 45, অরিজিনালি ফ্রি এডুকেশন আপ টু 14, নাও এখানে 86 অ্যামেন্ডমেন্টের পরে একে আর্লি চাইল্ডহুড কেয়ারের এটি পার্ট হিসেবে দেখা গেছে। বর্তমানে তো আমরা 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 মাধ্যমে এটার ইমপ্লিমেন্টেশন করেছি, বাট এখানে আর্টিকেল 45-এ এখানে মেনশন করা রয়েছে যে 14 বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এখানে দিতে হবে এবং 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই মুহূর্তে শিশুর পরিচর্যার শিক্ষার ব্যাপারেও 45-এ বলা রয়েছে। আর্টিকেল 48-এর এ, প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট, সেফগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, যেটি 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জুড়েছে। মানে কি, মানে হচ্ছে গিয়ে যে পরিবেশের সংরক্ষণ এবং বন্যপ্রাণী বনের সংরক্ষণ করতে হবে, যা 42তম সংশোধনীর দ্বারা এখানে সংযোজিত হয়েছে। আর্টিকেল 51, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, বেসিস ফর ইন্ডিয়াস ফরেন পলিসি প্রিন্সিপাল। আর্টিকেল 51, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতি করা ভারতের পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে এটি কাজ করবে। এটি আর্টিকেল 51-এর এ, অ্যাডিড 42nd অ্যামেন্ডমেন্ট 1976, যেখানে আমাদের 51-এর এতে এখানে 10টা অরিজিনাল ফান্ডামেন্টাল ডিউটিস ছিল এবং পরবর্তী সময়ে একটা ফান্ডামেন্টাল ডিউটি 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে। আর্টিকেল 52, দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কনস্টিটিউশনাল হেড অফ দ্য ইউনিয়ন। তো একজন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকবেন, তা বলা রয়েছে আমাদের 52-তে। ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন এবং এটি ইউনিয়নের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি কাজ করবেন। আর্টিকেল 53, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট, এক্সারসাইজড অন এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। 53-তে এখানে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রনীতির মধ্যে ন্যস্ত থাকবে এবং মন্ত্রিসভার পরামর্শে তিনি কাজ করবেন। আর্টিকেল 61, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট এখানে রাষ্ট্রপতির অধিশংসন, ইমপিচমেন্ট নিয়ে এখানে কথা বলা রয়েছে। আর্টিকেল 72, প্রেসিডেন্টস পাওয়ার টু গ্র্যান্ট পার্ডন, এখানে রাষ্ট্রপতির ক্ষমা দানের যে ক্ষমতা সেই ব্যাপারে কথা বলা রয়েছে। আর্টিকেল 74, কাউন্সিল অফ মিনিস্টার এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য প্রেসিডেন্ট, এবং এই অ্যাডভাইসটা বাইন্ডিং করা হয়েছে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এখানে প্রেসিডেন্টের যে অ্যাডভাইস রয়েছে, প্রেসিডেন্টকে যে কাউন্সিল অফ মিনিস্টার যে অ্যাডভাইস দেবে সেটা বাউন্ড করা রয়েছে। মানে কি, রাষ্ট্রপতিকে সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদের যে ক্ষমতা বা মন্ত্রী পরিষদ যে এখানে পরামর্শ দেবে, সেই পরামর্শটা বাধ্যতামূলক এখানে করা হয়েছে। আর্টিকেল 76, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নমেন্টের চিফ লিগাল অ্যাডভাইজার হিসেবে কাজ করবে সে, এবং তার কাছে রাইট আছে সমস্ত কোর্টে এখানে অ্যাজ আ অডিয়েন্স হিসেবে পার্টিসিপেট করা। মানে ভারতের অ্যাটর্নি জেনারেল সরকারের প্রধান আইন উপদেষ্টা হিসেবে যিনি কাজ করেন। আর্টিকেল 78, প্রাইম মিনিস্টার ডিউটি টু কমিউনিকেট অল ক্যাবিনেট ডিসিশনস টু প্রেসিডেন্ট, দ্য কি লিঙ্ক বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড হেড অফ স্টেট। আর্টিকেল 78, প্রধানমন্ত্রীর দায়িত্ব মন্ত্রিসভার সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানানো। আর্টিকেল 80, রাজ্যসভাকে নিয়ে কথা বলে, যেখানে টোটাল যে মেম্বার সংখ্যা 250 জন ম্যাক্সিমাম হতে পারে এবং যার মধ্যে 238 জন এখানে ইলেক্টেড হবেন, মানে নির্বাচিত হবেন, এবং 12 জন এখানে বিভিন্ন আলাদা আলাদা আর্ট, লিটারেচার, সায়েন্স, সোশ্যাল সার্ভিস এই সমস্ত জায়গা থেকে কি হবে, এখানে
নমিনেটেড হবেন। আর্টিকেল 81 লোকসভা ম্যাক্সিমাম 550 জন ইলেক্টেড মেম্বার থাকবে, 2 জন অ্যাংলো ইন্ডিয়ান থাকার কথা আগে ছিল, যেটি 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020-তে যেটি রদ করে দেওয়া হয়েছে। আর্টিকেল 100 কোরাম অফ দ্য পার্লামেন্ট, 1/10 অংশ টোটাল মেম্বারশিপ অফ দ্য ইচ হাউস, মানে কি, মানে প্রতিটি কক্ষের মোট সদস্যের 1/10 অংশ যদি প্রেজেন্ট থাকে তবেই গিয়ে কোনো একটা মিটিং হবে, আদারওয়াইজ হবে না। আর্টিকেল 108 জয়েন্ট সিটিং অফ দ্য both the houses called by the president to resolve the deadlock does not apply to the money bill or constitutional amendment bill, মানে এখানে দুই কক্ষের অচলাবস্থা দূর করতে যৌথ অধিবেশন বলা রয়েছে 108-এ, কিন্তু মানি বিল বা সংবিধানের সংশোধনী বিলের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়। আর্টিকেল 109 মানি বিল ক্যান অনলি বি অরিজিনেট ইন লোকসভা, রাজ্যসভা ক্যান অনলি সাজেস্ট অ্যামেন্ডমেন্ট নট রিজেক্ট। আর্টিকেল 109 বলা রয়েছে মানি বিল শুধুমাত্র লোকসভাতেই উপস্থাপন করা যাবে, আর রাজ্যসভায় শুধু সুপারিশ করা যেতে পারে। আর্টিকেল 110 ডেফিনেশন অফ মানি বিল সার্টিফাইড বাই স্পিকার, ইনক্লুশন, ট্যাক্সেশন, বরোয়িং, কনসোলিডেটেড ফান্ড ম্যাটার্স। আর্টিকেল 110 মানে হচ্ছে গিয়ে মানি বিলের সংজ্ঞা এখানে বলা রয়েছে, এবং আর্টিকেল 112-তে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যাকে ইউনিয়ন বাজেট বলা হয়ে থাকে, দ্য স্টেটমেন্ট অফ এস্টিমেটেড রিপোর্ট অ্যান্ড এক্সপেন্ডিচার, বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে এখানে কথা বলা রয়েছে। তোমরা যারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পড়াশোনা করতে চাইছো কিংবা আমাদের ওয়েবসাইট থেকে ডিফারেন্ট ইম্পর্ট্যান্ট নোটস পারচেস করতে চাইছো, তারা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারো, এবং এখানে প্রচুর নোটস আলাদা আলাদা এক্সামকে মাথায় রেখে তোমাদের জন্য তৈরি করা রয়েছে, এবং তোমরা খুব স্মল অ্যামাউন্ট দিয়ে ডেমো সেশনও এখানে দেখতে পারো। ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের নোটস তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। যদি মনে হয় শুধু পলিটিতে প্রবলেম হচ্ছে, পলিটি শুধু এখানে কভার আপ করা রয়েছে, শুধু মনে হয় যে ওয়ান লাইনার দিয়ে রিভিশন করব, তবেও কিন্তু এটি তোমরা পেয়ে যাবে। এবং এই প্রত্যেকটি নোটস কিন্তু এআই ইউজ করে নোটস নয়, অনেক খেটে প্রিভিয়াস ইয়ারকে দেখে প্রিভিয়াস ইয়ারের অ্যানালিসিস করে দীর্ঘদিন ধরে খাটনির প্রভাবে এই নোটসটি তৈরি, যার মাধ্যমে তোমাদের প্রিপারেশন একদম টোটাল প্রিপারেশন হবে। আর্টিকেল 124 সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা নিয়ে কথা বলা হচ্ছে, এবং এই সুপ্রিম কোর্টের এখানে বলা যেতে পারে বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ করবেন। তো এখানে এই যে জাজেস শুড বি অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট আফটার কনসালটেশন উইথ দি কলিজিয়াম সিস্টেম। আর্টিকেল 126 এখানে 126 অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাবসেন্ট থাকবেন বা তার ডিউটি পারফর্ম করতে তিনি পারবেন না, প্রধান বিচারপতি অনুপস্থিত থাকলে, এক্ষেত্রে এটা আমরা দেখব। আর্টিকেল 137 সুপ্রিম কোর্ট পাওয়ার টু রিভিউ ইটস ওন জাজমেন্ট বেসিস ফর রিভিউ পিটিশন। আর্টিকেল 137 সুপ্রিম কোর্টের নিজস্ব রায় পুনর্বিচারের ক্ষমতা এখানে বলা রয়েছে। আর্টিকেল 141 ল ডিক্লেয়ার্ড বাই সুপ্রিম কোর্ট ইজ বাইন্ডিং অন অল কোর্টস ইন ইন্ডিয়া। এখানে যে লটি সুপ্রিম কোর্ট এখানে রায় দেবে, সুপ্রিম কোর্টের দ্বারা ঘোষিত আইন দেশের সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলক, এটি বলা রয়েছে আর্টিকেল 141-এ। আর্টিকেল 143 প্রেসিডেন্ট ক্যান সিক সুপ্রিম কোর্টস অ্যাডভাইজরি ওপিনিয়ন। তো সুপ্রিম কোর্টের দ্বারা ঘোষিত যে আইন দেশের সব আদালতের জন্য বাধ্যতামূলক, এটা বলা রয়েছে আর্টিকেল 141 আর 143-এ বলা রয়েছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন, মতামত সেটা কিন্তু আবার বাধ্যতামূলক নয়। আর্টিকেল ওপিনিয়ন ইজ নট বাইন্ডিং। Article 226 High Court can issue writs for enforcement of the fundamental right and for other legal purpose wider than Article 32. তো হাইকোর্ট এখানে মৌলিক অধিকার এবং অন্যান্য যে কোনো আইনি উদ্দেশ্যে রিট জারি করতে পারে, যেটা কিনা আমাদের সুপ্রিম কোর্টের রিট জারি করার যে পাওয়ার আর্টিকেল 32-র আন্ডারে অনেক বেশি এখানে বড়। Article 249 Parliament can legislate or set list subjects if Rajya Sabha passes a resolution by 2/3 majority in a national interest. Article 249-এ বলা রয়েছে রাজ্যসভা 2/3 অংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে প্রস্তাব পাশ করবে, এবং এখানে তারা চাইলে এই রাজ্য তালিকার বিষয়ে আইন এখানে প্রণয়ন করতে পারে। আর্টিকেল 262 পার্লামেন্ট ক্যান এক্সক্লুড সুপ্রিম কোর্ট জুরিসডিকশন ওভার ইন্টারস্টেট রিভার ডিসপিউট, মানে এখানে আন্তঃরাজ্য নদী জল বিরোধে সুপ্রিম কোর্টের যে বিভিন্ন রায় রয়েছে সেই ব্যাপারে এখানে সংসদ আইন পাশ করতে পারে। আর্টিকেল 20 ফাইন্যান্স কমিশন নিয়ে কথা বলা রয়েছে, যেখানে প্রতি 5 বছর অন্তর অন্তর ফাইন্যান্স কমিশন এখানে তৈরি করা হবে। তো ফাইন্যান্স কমিশন মানে অর্থ কমিশন, এবং এখানে প্রতি 5 বছরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর বন্টনের সুপারিশ করবে এই ফাইন্যান্স কমিশন। আর লাস্ট আজকের জন্য আর্টিকেল 356 প্রেসিডেন্ট রুল ইন স্টেট। এই 356, 352, 360 প্রত্যেকটি ইম্পর্টেন্ট। তো রাষ্ট্রপতির শাসন আর রাজ্যের সংবিধানের যে
আমাদের যে কাঠামো, সেই কাঠামো যদি ভেঙে পড়ে তবে এই আইনটির প্রণয়ন হবে। তো এই ছিল আজকের আলোচনা। তোমরা চাইলে WBCS এর কমপ্লিট কোর্স তোমরা আমাদের থ্রু দিয়ে পারচেস করতে পারো, যেখানে তোমরা রেকর্ডেড সেকশনও পেয়ে যাবে, কিংবা শুধু নোটস অ্যাক্সেস করতে চাইলে শুধু নোটস অ্যাক্সেস করতে পারবে। এবং এখন আমরা মোটামুটি যদি দেখি, দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট ইউর প্রিপারেশন, বিকজ মোটামুটি ভোটের পরে যদি পরীক্ষা হয়, এখন থেকে প্রিপারেশন নিলে প্রিপারেশনটা সুন্দরভাবে তোমরা করতে পারবে। সমস্ত টপিক এখানে কভার করা রয়েছে, ইচ অ্যান্ড এভরি নোটস সুন্দরভাবে বানানো রয়েছে, এবং প্রত্যেকটি নোটস কিন্তু তোমাদেরকে এমনভাবেই বানানো যার মাধ্যমে তোমাদের কনসেপ্ট ক্ল্যারিটি দরকার, এবং কনসেপ্ট ক্লিয়ার করেই নোটসগুলো সাজানো রয়েছে। ডেইলি লাইভ ক্লাসেস তোমরা যদি করতে চাও, টার্গেট যদি WBCS 2024 বা 2025 প্রিলিমিনারি থাকে, তোমাদের বেসিক ফাউন্ডেশনটা যদি কভার হয়ে থাকে, তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ, টেক কেয়ার। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, আগামী দিনে যাতে তোমাদেরকে এভাবেই ভিডিও প্রোভাইড করতে পারি। থ্যাংক ইউ।